নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে এই মুহূর্তে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। পেট্রোল ও ডিজেলের উপর লিটার প্রতি 10 টাকা করে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। এই সিদ্ধান্তের উপর পেট্রোলের উপর চাপানো শুল্ক 13 টাকা থেকে কমে দাঁড়ালো 3 টাকা, আর ডিজেলের ক্ষেত্রে শূন্যে নেমে এলো। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেন, চলমান অর্থনৈতিক ও বিশ্বের অস্থিরতার মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা একটা সাহসী ও সংবেদনশীল সিদ্ধান্ত। ফলে তিনি অসাধারণ নেতৃত্বের পরিচয় দিয়েছেন। ভারত সরকার আবগারি শুল্ক 10 টাকা কমানোর ঘোষণা করেছে। এই পদক্ষেপটি লক্ষ লক্ষ সাধারণ নাগরিকদের অত্যন্ত প্রয়োজনীয় স্বস্তি দেবে এবং পরিবার ও পরিবহনকারী উভয়ের উপর থেকে বোঝা কমাবে। প্রধানমন্ত্রী মোদী জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে চলেছেন বলে সামাজিক মাধ্যমে অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশালগড়ে গ্রেপ্তার মন রণবীরের পাত্তা পাচ্ছে না পুলিশ। আতঙ্কে আছে বিশালগড়বাসী। সঠিক ধারা অনুযায়ী অভিযুক্তদের জালে তুলে করা শাস্তির দাবি বিশালগড়বাসীর। তাদের জন্য বিশালগড়ের উন্নয়নে ব্যাঘাত, সরকারি স্বচ্ছতার উপর আঘাত। শেল্টার দিচ্ছে কারা? প্রশ্ন আমজনতার। বিশালগড় গুলিকাণ্ডে অবশেষে গ্রেপ্তার মন সরকার। বৃহস্পতিবার রাতে পুলিশ বিশালগড়ের অন্যতম ত্রাসে মন সরকারকে গ্রেপ্তার করে আনে। দীর্ঘদিন ধরে বিশালগড়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে রেখেছে কিছু সমাজদ্রোহী, যাদের মাথার উপর ছত্রছায়া হিসেবে রয়েছে হেভি ওয়েট নেতৃত্বরা, যার কারণে তাদের এই উত্থান গত কয়েক বছরে লক্ষ্য করা গেছে বিশালগড়ে। এর মধ্যে অন্যতম নাম হল মন সরকার, রণবীর দেবনাথ থেকে শুরু করে বেশ কয়েকজন। তাদের দাপটে বিশালগড়ের সাধারণ মানুষের জীবন ক্রমশ ঝুঁকিতে পড়ছে। জমির দালালি, নিকো মাফিয়া, অস্ত্র পাচার, নেশা মাফিয়া, চিনি মাফিয়া, গরু পাচার, বাইক পাচার থেকে শুরু করে সব ক্ষেত্রে তাদের নাম জড়িয়ে রয়েছে। অথচ কোনো এক অদৃশ্য কারণে তাদের নাম সামনে আসতে দিচ্ছে না আরক্ষা প্রশাসন এবং হেভিওয়েট নেতৃত্বরা। এই কুখ্যাতদের সোর্স মানি নিয়ে চলছে বিশালগড়ে এলাই কারখানা। গত কয়েক মাসে একাধিক ঘটনার সাক্ষী রয়েছে বিশালগড়বাসী। দিনরাত 24 ঘন্টা তাদের উপদ্রব অতিষ্ঠ করে তুলেছে সাধারণ মানুষকে। বিশালগড় মহকুমায় কালো সাদা থার গাড়ি, স্করপিও গাড়ির অন্যতম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে। মানুষের বুক ফাটলেও মুখ খুলতে পারছে না কেউ তাদের ভয়ে। পুলিশের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে আমজনতা। থানায় গিয়ে বিচার যাওয়ার হিম্মত পর্যন্ত দেখতে পারছে না কেউই, কারণ বিশালগড় বিভিন্ন জায়গা তাঁদের ঘাঁটি রয়েছে। বরং বাড়িঘর ফেলে এই দুর্বৃত্তদের কাছ থেকে কিছু বাঁচার চেষ্টা করছে মানুষ। কেউ বাড়ি কিনলে, কেউ ঘরের ছাদ ঢালাই দিলে এই রণবীর এবং মনের মতো কুখ্যাতরা বাড়ির সামনে গিয়ে গুলি চালিয়ে লক্ষ লক্ষ টাকা দাবি করছে। আর তারা নিষ্কর্মা হয়ে ব্যাংক ব্যালেন্স পাহাড় সমান করছে। তাদের জন্য নেই কোনো ইডি, সিবিআই, আয়কর দপ্তর। সব খবর প্রশাসনের কানে থাকলেও নেই কোনো কড়া পদক্ষেপ। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, গত কয়েক মাস আগে বিশালগড়ে গরু পাচার রুখতে গিয়ে সীমান্ত প্রহরী পর্যন্ত আক্রান্তের ঘটনার সামনে এসেছে। আর লক্ষ্য করা গেছে ড্রাগস মাফিয়াদের আটক করতে গিয়ে আক্রান্ত হয়েছে যুবকরা। তবে পুলিশ ভালো করে জানে তাদের ঘাঁটি কোথায়। অর্থাৎ বিশালগড় এসডিএম অফিসের পেছনে শ্মশান এবং বাইপাস হলো এই রণবীর ও মনদের জমায়েতের জায়গা। তাদের নেতৃত্বে রয়েছে কয়েক শতাধিক যুবক, যারা প্রতিদিন সমাজকে বিষিয়ে তুলেছে। সামাজিক মাধ্যমে পর্যন্ত প্রকাশ্যে গালিগালাজ করছে। আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তারা। প্রশাসনের ছিটে ফোঁটা পর্যন্ত রাখতে চাইছে না তারা বিশালগড়ে। সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো, রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ রণবীরকে আটক না করে হাত গুটিয়ে বসে থাকায় পুতুল সাজিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছে বিরোধী দল সিপিআইএম। যাই হোক, মানুষ চাইছে বিগত জামানাকে পিছে ফেলে দিয়ে যেন বিশালগড় চ্যাম্পিয়ন হয়ে না দাঁড়ায় অপরাধমূলক কার্যকলাপের ক্ষেত্রে। মানুষ শান্তি চায় বিশালগড়ে, যার জন্য রণবীর এবং মনের কুখ্যাতদের বিরুদ্ধে যেন সঠিক ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়, না হলে জামিন পেয়ে যাবে। শান্তন টিভি। উদয়পুর জামজরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈশ্যবিচোর এলাকায় 6 নং ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় দুটি বসতঘর ও একটি গোয়াল ঘর।
উদয়পুর জামজুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈষ্ণবীচর এলাকায় 6 নং ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় দুটি বসতঘর ও একটি গোয়ালঘর। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে বাড়িতে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখায় কিছু বুঝে ওঠার আগে বাড়ির সমস্ত আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ গোটা ঘর ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আবুল কাশেম জানায়, এক অগ্নিকাণ্ডে প্রায় 10 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, তাঁর ছেলে বর্তমানে জামজুরি স্কুলের দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বোর্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড সহ গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উদয়পুর দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু গ্রামের রাস্তায় প্রশস্ত কম থাকার কারণে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরবর্তীতে দমকল কর্মীরা বিকল্প ব্যবস্থা হিসেবে পার্শ্ববর্তী একটি পুকুর থেকে মোটর লাগিয়ে জল তুলে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় 1 ঘন্টার কঠোর প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। এদিকে খবর পেয়ে কাকরাবন থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, সময়মতো আগুন নিয়ন্ত্রণ না এলে আশপাশের আরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। আমি বাড়িতে নাই, আমি জমিনে কাজ করি, আমি কিছু কাজ করি, বাইক পাই না, আমার পরিবারে কেউ বাইক নেই, সব বেড়াইতে গেছি, তারা আজকে আইতেছে হঠাৎ আমি ওষুধ দিচ্ছি, ওষুধ দিয়ে ওষুধের মেশিনটা রাখছি এদিকে রাখতে চাইলে আমরা বাড়িতে মনে করেন আধা কিলোমিটার হইতো না, আরো কমে এই জায়গা। আমি আমার একজন মেসু আছে, ওই এই ক্যাথরিক গেছি, ক্যাথের থেকে এরপরে এগুলো গেছি, চই গাছ কাটতাম বলছি। আমি বই রোদ বেশি ঠান্ডা, আমি যে মেসুর লোকে বই মাত্র কথা কইতাম, মারছি আর মেসু এমনি আমার ছোটো ভাইয়ে যায় বাইরে তোর ঘরে আগুন গ্যাংটা বাড়াইতাম গ্যাং পালাইতে গেছে, আইয়া দিয়ে আমার ঘরটি একবারে চাই আমার ঘরটি। কয়টা ঘর ছিল আপনার? আমার এখানে 3টা ঘর আছিল। দুপুর স্টেশন থেকে খবর পাইয়া আসছি যে পালা টানা গ্যাস গোডাউনের কাছে আগুন লেগেছে। এই খবর পাইয়া আমরা যত সম্ভব তাড়াতাড়ি এসেছিলাম। আসার পরে দেখি যে আমাদের রাস্তাঘাট মেন প্রোগ্রাম, মানে প্রোগ্রাম আর কি সবচেয়ে বেশি, মানে রাস্তাঘাটে আমরা বড় গাড়ি ঢুকতে খুব কষ্ট হয়েছিল। অনেকে তার মার ছিঁড়ে গেছে, আবার কারেন্টের খুঁটি আছে, এই কারণে আমরা এক করে ঢুকতে মানে অসুবিধা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং দ্রুত আর্থিক সহায়তা প্রদান করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে এলাকাবাসী। শান্ত টিভি। 500 টাকা জাল নোট সহ রাষ্ট্রবাদী নেতার এক ভাইকে আটক করল সোনামুড়া মহকুমার এক ব্যবসায়ী। জাল নোট কারবারির নাম আমির হোসেন, তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল সোনামুড়া থানার পুলিশ। জালনোট সহ রাষ্ট্রবাদী নেতার ভাইকে অবশেষে জাল পেতে ধরল সোনামুড়া মহকুমার এক ব্যবসায়ী। অভিযুক্তের নাম আমির হোসেন, বাবার নাম আব্দুল জলিল খন্দকার। তার বাড়ি বর্দোয়াল 1 নং ওয়ার্ড এলাকায়। তার কাছ থেকে মোট 8,000 টাকার জাল নোট উদ্ধার হয় শুক্রবার। এই ব্যবসায়ী জানিয়েছেন, অভিযুক্ত আমির হোসেন আগেও জাল টাকার বিনিময়ে তার দোকান থেকে কেনাকাটা করেছিল, কিন্তু এই জাল নোটের বিনিময়ে তারা কেনাকাটা করতে আসে, এর জন্য শুক্রবার তারা ফাঁদ পেতে রাখে। তাদের সে পাতা ফাঁদেই অবশেষে জড়িয়ে গেল আমির হোসেন নামের সে জাল নোট কারবারি। তার কাছ থেকে 500 টাকার জাল নোট উদ্ধার করে তারা। ধরার পরে আর টাকা পাইছি কিনা মোটা অঙ্কের টাকা তার কাছে আছে। কি জানতে পারছে তারা জিজ্ঞাসা প্রাথমিক ভাবে নাম টাম পাইছেন আর লোকটার নাম আমির হোসেন বাড়ি কোন জায়গা? এদিকে জালনোট কারবারি আমির হোসেনের বক্তব্যে ব্যাপক গরমিল পাওয়া যায়। সে একবার বলছে সে সবজি ব্যবসায়ী, আরেকবার বলছে সে গাড়ি চালক। সে বলছে বাঁশপুকুর এলাকায় কাজ করার পর তাকে নাকি এ টাকা দেওয়া হয়েছে, কিন্তু কে তাকে এ টাকা দিল তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি সে। এমনি কি তুমি তো সবজি করো, বাঁশপুকুর কি গাড়ি চালাও? বাঁশপুকুর তো আর যে 2টা দিছে ওই 2টা কই? ওই 2টা ঠিক আছে না, ওইটা জাল বাইরে আমি টাকা দিছি 1 টাকা। তুমি তো কিছু বাঁশপুকুর থেকে টাকা আনছো,
3টা টাকা আনছো পাসপোর্ট থেকে? আমার কাছে টাকা ছিল একটা পাসপোর্টে। একটা 500 টাকা? তো কে দিছে একটা? এটা দিছি দে। কে দিছে তোমার 500 টাকাটা? কে দিছে কই নাম খেয়াল নাই কে দিছে। কে দিছে এটা কেমনে হইব সম্ভব না? মানে কোন জায়গা তো কাজ করে খরচ করে, কে দেয় তোমার টাকাটা? কে দিছে এদিকে যাও না, কে দিছে টাকা? খেয়াল নাই তো ভাই। মানে আমার একটা টাকা দিছে, এটা কে দিছে এটা কি তোমার খেয়াল থাকবে? কি করে আপনি আর বাইরে থাকো তুমি? কি কাজ করে? আপনি শুধু কৃষি কাছে? গাড়ি চালাও কতদিন ধরে? কয়েকদিন। স্বাভাবিকভাবে জাল নোট সহ জাল নোটের কারবারে ধরা পড়ায় একদিকে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় আম জনতার মধ্যে। ঘটনাস্থলে কৌতূহলী জনতার ভিড় দেখা যায় এদিন। সোনামুড়া থানায় পুলিশ ঘটনাস্থলে এসে আমির হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তবে আমির হোসেনের এই গ্রেপ্তার হওয়ার ঘটনা একটা বড়সড় সাফল্য বলা যেতে পারে, কারণ জাল নোট কারবারের সঙ্গে সে একা নিশ্চিতভাবেই জড়িত নয়। এই কারবারের সঙ্গে রাঘব বোয়ালদের যে বড়সড় একটি চক্র জড়িত রয়েছে তা এবারে বেরিয়ে আসবে পুলিশের তদন্তে। শান্তন টিভি। প্রথমিনে ধুমধামের সঙ্গে আগরতলার দুর্গাবাড়িতে সম্পন্ন হল মহানবমী পুজো। শনিবার সকালে দশমী পুজো শেষে সন্ধ্যে 7টায় বিসর্জনের উদ্দেশ্যে গমন করবেন মা। শুক্রবার বাসন্তী পুজোর মহানবমী। প্রথমিনের ধুমধামের সঙ্গে রাজধানীর আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে সম্পন্ন হল মহানবমী পুজো। মহাসপ্তমী এবং মহা অষ্টমী শেষে মহানবমীর সকালেও দুর্গাবাড়িতে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। নানা রকমের ফল মিষ্টি দিয়ে এদিন মায়ের উদ্দেশ্যে প্রসাদ ও ভোগ নিবেদন করা হয়। ভক্তরা অঞ্জলি ও গ্রহণ করেন এদিন। প্রধান পুরোহিত জানিয়েছেন, শনিবার সকালে দশমী পুজো। সন্ধে 7টায় মা গমন করবেন বিসর্জনের উদ্দেশ্যে দশমী ঘাটে। আজকে মার মহানবমী বিহিত পুজো হচ্ছে। এখন আরতি হবে, আরতির পর বলিদান হবে, চণ্ডীগড়ে বলিদান হবে। 12টার মধ্যে মার অন্নভোগ হবে। মূলত মানে এই যে পুজোটা হচ্ছে রাজবাড়িতে কত বছর ধরে হচ্ছে? এবং এটা এখানে 150 বছর ধরে হচ্ছে। এটা তো 500 বছর আগের পুজোই, রাজামল থেকেই চলে আসছে এই পুজোটা। দশমী কালকে হবে, আজকে দশমী লেগে যাবে 12টা 12 পরে। তো কালকে আমরা সকালবেলা দশমী পুজো করব। মা গমন করবেন সন্ধ্যা 7টায়। এখান থেকে বরণের পরে মাকে নিয়ে আমরা দশমী ঘাটের উদ্দেশ্যে রওনা হব। রাজধানীর আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বর্তমান সময়ে বাসন্তী পূজার পরিসংখ্যান অনেকটাই বেশি। দুর্গাপূজার মতোই বাসন্তী মায়ের পুজো হয়ে থাকে ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে। স্বাভাবিকভাবে মহানবমীতেই যেন মায়ের গমনের বার্তা চলে এলো। শান্তন টিভি। সরকার থেকে সহযোগিতা না পেয়ে অসুস্থ 2 ছেলেকে নিয়ে দিশেহারা দিনমজুর। পরিবারের 2 ছেলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। খোয়াই মহকুমার পশ্চিম চেবরি গ্রাম পঞ্চায়েত নন্দনপল্লী এলাকার বাসিন্দা। অসুস্থ 2 ছেলের বাবা তথা গৃহকর্তার নাম রঞ্জন রায়। রঞ্জন রায় দিনমজুর। এক পরিবারের 2 ছেলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। শয্যাশায়ী 2 ছেলেকে নিয়ে দিশেহারা দম্পতি। কারণ একদিকে মারণ ব্যাধি থ্যালাসেমিয়ার প্রকোপ, অপরদিকে চরম দারিদ্রতা। অসহায় পরিবারটি খোয়াই মহকুমার পশ্চিম চেবরি গ্রাম পঞ্চায়েত নন্দনপল্লী এলাকার বাসিন্দা। অসুস্থ 2 ছেলের বাবা তথা গৃহকর্তার নাম রঞ্জন রায়। রঞ্জন রায় দিনমজুর। সহায় সম্বল খুইয়ে ছেলেদের বাঁচাতে এখন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন অসহায় বাবা। জানা গেছে, বড় ছেলে সত্যজিৎ রায়ের দেহে থ্যালাসেমিয়া ধরা পড়ে 2010 সালে। নিজের সামান্য সঞ্চয় ও দিনমজুরির টাকা দিয়ে দীর্ঘদিন রাজ্যের চিকিৎসা করালেও সত্যজিতের শারীরিক অবস্থা ক্রমশ অবনতি ঘটে। বর্তমানে 9ম শ্রেণী পর্যন্ত পড়া সত্যজিৎ পুরোপুরি শয্যাশায়ী। হাঁটা চলার ক্ষমতাও হারিয়েছে। 2023 সালে তাঁকে দিল্লি এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এর মধ্যে 2018 সালে ছোট ছেলে রুদ্রনীল রায়ের শরীরেও এই একই রোগ ঠাবা বসায়। বর্তমানে 2 ছেলের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন রঞ্জন। রঞ্জন রায়ের অভিযোগ, চরম বিপাকে পড়ে তিনি স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী থেকে শুরু করে জেলা প্রশাসনের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। এমনকি 2025 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথেও দেখা করে ছেলেদের বাঁচানোর আর্জি জানিয়েছেন তিনি।
রঞ্জনের দাবি, মুখ্যমন্ত্রী শুধু রক্ত পরিবর্তনের পরামর্শ দিলেও উন্নত চিকিৎসার কোনো স্থায়ী সুরাহা বা আর্থিক সহায়তার আশ্বাস দেননি। প্রশাসনের বিভিন্ন স্তরে ঘুরেও কোনো সাহায্য না মেলায় ক্ষোভ ও হতাশায় ভেঙে পড়েছেন এই দিনমজুর। বর্তমানে বাড়িতে শয্যাশায়ী 2 ছেলেকে নিয়ে দিশেহারা দম্পতি। একবেলা খাবার জোটানো যেখানে দুষ্কর। রঞ্জন রায়ের দাবি, সরকার যদি সহযোগিতা করে তাহলে 2 ছেলে বেঁচে থাকবে। 2 ছেলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। আমি সরকারিভাবে কোনো সাহায্য পাইছি না। আমি মুখ্যমন্ত্রীর কাছে গেলাম, মুখ্যমন্ত্রী স্যারও আমার কোনো সাহায্য করছে না। এমএলএ স্যারে গেলাম, এমএলএ স্যারও কোনো সাহায্য করছে না। ওখানে আমার ছেলেটা এই পরিস্থিতিতে দাঁড়াইছে। ওখানে সরকারের কাছে আবার আবেদন করছি যে আমার ছেলেটির পায়ে একটু চায়, যাতে আমি একটু চিকিৎসা করতে পারি, একটু আমার সুযোগ করে দেওয়া হোক। যেহেতু তার 2010 থেকে ধরা পড়ছে, বড়জনের 2017 ধরা পড়ছে। বিগত 16 বছর ধরে তার ব্লাড দিয়ে দিয়া চলছে। এমনি বড় কোনো আমি চিকিৎসা করাতে পারতেছি না পয়সার অভাবে। আমার নাম সত্যজিৎ রায়। আমি থ্যালাসেমিয়া রোগী। আমার খাইতে পারি না, হাঁটতে পারি না, রক্ত পাই না। আমার এরকম শুরু থেকে 3 বছর থেকে আমি ক্লাস 8-এ পাস করে 9-এ উঠতে আর স্কুলে যেতে পারছি না। আশাবাদী উন্নত চিকিৎসা করলে উনার 2 ছেলে সুস্থ হয়ে উঠবে। শান্তন টিভি। শিকারীদের ছোড়া তীরে গুরুতরভাবে আহত হরিণ শাবক। ঘটনা বিলোনিয়া মহকুমাধীন ভারতচন্দ্রনগর ব্লকের নেতাজি সুভাষনগর পঞ্চায়েত এলাকায়। শুক্রবার সকালে স্থানীয় কিছু ব্যক্তি দেখতে পায় শিকারীদের ছোড়া তীরে গুরুতর আহত একটি হরিণ শাবকের পেছনে ছুটছে একদল কুকুর। তারপর লোকালয়ে ঢুকে পড়া এই হরিণ শাবকটিকে আটক করে পশু চিকিৎসককে ডেকে আনেন গ্রামবাসী। তারপর হরিণ শাবকটিকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীদের খবর দেয়। তারপর বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসলে তাদের হাতে তুলে দেওয়া হয় হরিণ শাবকটিকে। উল্লেখ্য, প্রশ্ন হচ্ছে বন দপ্তরের কর্মীদের ভূমিকা নিয়ে, কারণ চোরা শিকারীরা এখনো যে কত সক্রিয় সেটাই প্রমাণ করছে। স্থানীয় বন দপ্তরের কর্মীদের যদি কড়া নজরদারি থাকতো তাহলে এই ধরনের ঘটনা সংঘটিত হতো না। তবে বলার অপেক্ষা রাখে না। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, আশপাশের জঙ্গল উজাড় করে শিকারীরা নিয়ে যাচ্ছে বিলুপ্ত প্রায় প্রাণীগুলো। এর খবর রয়েছে প্রশাসনের কাছে, কিন্তু সঠিক আইনের ধারা অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেই তাদের বিরুদ্ধে। আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে যখন ব্রাশ লইয়া উঠানের মধ্যে দাঁড়াইছি, এমন টাইমে দেখি যে 6-7টা কুত্তা দৌড়াইতে আছে। তখন আমি মনে করছি কিছু নেই, আর তেমন ঘুরতে দিচ্ছি। যখন হরিণটা এমন একটা লাভ দিচ্ছে, তখন বলছি এটা তো হরিণ, কুত্তাটা মারি লেগে। তখন আমি এটা পিছনে পিছনে দৌড়াইতে এই গ্রামটা ঘুরাই, এখানে অনেক উঁচু নেছে লাভ দিচ্ছে যে এটা আর উঠতে হচ্ছে না। তখন এখান থেকে ধরে আনছি, আনি না দেখি যে কুত্তাটিও ধরছে দাঁড়িয়ে। তো কুত্তারে সবাই আনছি, আনি না। এবার আমরা পোলা বাহিনীগুলো সবাই দাঁড়িয়ে আছে দিশা লইয়া, এবার ডাক্তার আনছি, আনি অনেক চিকিৎসা ব্যবস্থা করছি। তারপরে হস্ট অফিসে ফোন করা হয়েছে, এরা গ্যাস ছাড়া একটা মারুতি গাড়ি নিয়ে আসছে, একজন বাইক নিয়ে আসছে। আগে আমরা বলতে আসছে যে দিয়ে দেন, আমরা এটা চিকিৎসা করা লাগবো, আমরা এই জচানপুর ডিবু অফিসে লই যাম। তো আমরা কইছি যে ঠিক আছে, আমরা মিডিয়া হোক, মিডিয়া এলে তো দিয়ে দেবো। তো কইছে যে মিডিয়া আইতে ইয়ে যদি মারা যায় আমরা কি করবো। তখন আমরা একটা টেনশন করে দিচ্ছি, আসলে তো ঠিক আছে। তখন পরিশ্রম করছি বাঁচানো লাগে, এখন যদি মারা যায় তাহলে আমরা কি করবো। এই কারণে তখন যখন তারা নিতে চাই, আমরা কইছি যে আচ্ছা ঠিক আছে লই যান, তবে ননের আগে আমরা সবকিছু ভিডিও করে যাম। তো কইছে যে ঠিক আছে আমরা রাখেন, ভিডিও করি, কোনো সমস্যা নাই। সীমান্ত দিয়ে বাইক পাচারের আগে উদ্ধার চুরি যাওয়া রয়্যাল এনফিল্ড বাইক। সঙ্গে আটক করা হয়েছে বিশাল দাস নামে এক কুখ্যাত চোরকে। তার বাড়ি বিশালগড় মোড়াবাড়ি এলাকায়। রাজধানীর বনমালীপুর এলাকা থেকে গত 22শে মার্চ বাইকটি চুরি হয়। পরের দিন পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করেন বাইকের মালিক প্রীতম দেববর্মা। তারপর পুলিশ তদন্ত নেমে বৃহস্পতিবার মধুবন সীমান্তবর্তী এলাকার কোনাবন থেকে বাইকটি আটক করে। বাইকের নম্বর TR01AV4871। 22 তারিখ গভীর রাত্রে একটি রয়্যাল এনফিল্ড বাইক চুরি হয়েছিল আমাদের বনমালীপুর গাছবুজং দিঘির পূর্ব দিকে বিক্রম দেববর্মার বাড়ির সামনে থেকে বাইকটা চুরি হয়ে গেছিলো। তো ভাই আমাদের সাথে কমপ্লেন আসার সাথে সাথে আমরা আমাদের এই বিষয়টা বাইকের ছবি দিকে চতুর্দিকে আমরা সাথে সাথে ইয়ে করে দিয়েছি, প্রেস করে দিয়েছি, স্প্রেড করে দিয়েছি। তো অ্যাকর্ডিংলি আমাদের কাছে খবর আসে বাইকটা চোর মধুপুর দিকে, পুনাবনের দিকে নিয়ে গেছে, বর্ডারের দিকে। অ্যাকর্ডিংলি আমাদের অফিসার
মধুপুর থানার সহায়তায় আমরা বাইকটাকে রিকভারি করেছি বর্ডার থেকে, কোনাবন বর্ডার থেকে। এবং যে চুরি করেছিল আমরা একটি বিশাল দাস, বাড়ি বিশালগড় মোড়াবাড়ি, ওকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা গ্রেপ্তার করে তাকে স্ট্রংলি ইন্টারভিউশন করেছি। আজকে তাকে কোর্টে পাঠাবো। ঘর থেকেই নববিবাহিত যুবকের মৃতদেহ উদ্ধার। ঘটনা রাজধানীর গোর্খা বস্তির নতুন পল্লী এলাকায়। মৃত যুবকের নাম সুশান্ত দে। শুক্রবার সকালে বসার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তাঁর। যুবকের পিতার দাবি, মায়ের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তাঁর বড় ছেলে। মায়ের সাথে ছেলের প্রায় সময় ঝগড়া হতো। পরবর্তী সময় তার মা কয়েকদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যেতেন, আবার বাড়িতে ফিরতেন কিছুদিন পর, কিন্তু এবার নিজেকেই শেষ করে দিল তার বড় ছেলে। শুক্রবার সকালে বাড়িতে এসে দেখেন ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করার পর কোনো রকম সাড়া মেলেনি। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখে দেহ ঝুলন্ত অবস্থায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত সুশান্তের বয়স 28 বছর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। গেছে কালকে রাত্রে কাপড় টাপড় বানাইছে, ভাত বানাইছে। আমার বড় ভাই আসলো, দুপুরে আছে, তারপর চাটা বানাই খাওয়াইছে। মনে হয় তার মার দুঃখে। মা তো দুদিন পরে পরে ঝগড়া করে বাপের জায়গা বনে বাড়ির জায়গা। কার মা? এই তো ছেলের মা আমার। আচ্ছা, তখন তো গেছে, অনেকদিন হয়ে গেছে। বউরে গালাগালি করে সেরা দেখতে এমনি অশান্তি নাই। এটা আমার বউ মানে সবসময় লেগে গেছে এবারে, মানে দুদিন পরে পরে হইলে মাথার পিছিয়ে উঠবো, একজন একজন কাজ করবো, কাজ করে যাবো। আচ্ছা, বাপের যাবো, মিলে দুনিয়ার যাবো। হ্যাঁ, এই গ্রুপ দাঁড়াইব, কই কই গ্রুপ করবো। এই দুঃখের থেকেই বেশি লাগে তোমার। এই কিছু কথাবার্তা বেশি কোনো। খোয়াইয়ের উত্তর সিংহছড়া বড় বাগাই এলাকায় পথ দুর্ঘটনায় আহত হলেন 4 জন। শুক্রবার সকাল আনুমানিক 10টা নাগাদ একটি দ্রুতগামী স্কুটি ও একটি যাত্রীবাহী অটোর মধ্যে সংঘর্ষ ঘটে। জানা গেছে, উত্তর সিংহছড়া এলাকায় স্কুটি ও অটোর মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় আহত হয় 2 স্কুটি আরোহী, অটো চালক এবং এক পথচারী। দুর্ঘটনার পর স্থানীয়রা খবর দেয় খোয়াই অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 4 জনকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। স্কুটি আর অটো মধ্যে লাগে হয়েছে। আহত হয়েছে কয়জন? আহত আছে ওখানে 4 জন আছে। না, একজন অটো ড্রাইভার আছে, আর একজন তো হাঁটতে আইছিল, আর 2 জন স্কুটিতে। বৃহস্পতিবার রাতে খোয়াই অফিস টিলা জাম্বুরা এলাকায় একটি বিরল প্রজাতির একটি প্রাণীকে উদ্ধার করা হয়, যার নাম স্নো লোরেস। এলাকাবাসীরা জানায়, প্রাণীটিকে উদ্ধার করে বন দপ্তরকে খবর দিলে বন দপ্তরের কর্মীরা এসে প্রাণীটিকে নিয়ে যায়। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, এ ধরনের প্রাণীরা প্রায় সময় জঙ্গল থেকে বেরিয়ে আসছে লোকালয়ের উদ্দেশ্যে। দেখা যাচ্ছে, খোয়াই মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকায় বনভূমিগুলো ব্যাপক হারে ধ্বংসের কারণে এ ধরনের প্রাণীরা নিজেদের বাঁচাতে লোকালয়ের উদ্দেশ্যে চলে আসছে। কারণ এ ধরনের প্রাণীদের জন্য বনভূমি এলাকার পর্যাপ্ত পরিমাণে বাসস্থান ও খাদ্যের অভাবে তারা লোকালয়ের উদ্দেশ্যে চলে আসছে। তেমনি একটি ঘটনা দেখা গেল গত 2 দিন আগে কল্যাণপুর এলাকায়। জঙ্গল থেকে বেরিয়ে এলো উল্লুক লোকালয়ে চলে আসে। এক্স্যাক্টলি কি কয় এটা ঠিক আমি জানি না, কিন্তু আমি রাত্রেবেলা আমি বাজার থেকে আনার সময় দেখলাম রাস্তার মধ্যে কোনো একটা প্রাণী ঘোরাঘুরি করতেছে। এটা দেখি লাড়াচাড়া করতে পারে না। তো আমি বাইকটা থামায় দেখলাম, দেখার পরে দেখলাম যে এটা কোনো একটা বিচিত্র প্রাণী। তা আমি লগে লগে পাশের বাড়ি থেকে একটা বস্তা নিয়ে আমি এটা সেফলি বস্তার ভিতরে রাখা আমি ডিএফও আর বাকি মানে যারা ফরেস্টের ডিপার্টমেন্টের লোক আছে তাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। তাদের লগে কন্ট্যাক্ট হয়েছে, তারা আসতেছে। শুক্রবার রাইসাবাড়ি বাজারে 24 নং রাইমা ভেলি কেন্দ্রে বিজেপি প্রার্থী সমীর রঞ্জন ত্রিপুরা জোরদার প্রচার অভিযান চালান। এদিন ছিল বাজারে সাপ্তাহিক হাটবার, ফলে স্বাভাবিকভাবে বাজারে ক্রেতা বিক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। তাই প্রার্থী জনসংযোগে বিশেষ গুরুত্ব দেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। স্থানীয় বাসিন্দা হওয়ার সমীর রঞ্জন ত্রিপুরার প্রতি মানুষের মধ্যে আলাদা আগ্রহ ও উচ্ছ্বাস দেখা যায়। বাজার এলাকায় তাঁর উপস্থিতিতে সমর্থকদের মধ্যে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও সমর্থন জানান। আগামী যে 12 তারিখ যে আমাদের নির্বাচন, এই নির্বাচনের জন্য আমরা প্রথমে আমাদের রইসাবাড়ি বাজারের
সব দোকানে গিয়ে সকলের কাছে আমি প্রার্থনা করি এবং তাদের সকলের যে আশা ছিল, তারা যে খুশি ছিল এই রৈসাবাড়ির যে সন্তান আজকে আমাদের 1990 থেকে 95 সনের মধ্যে প্রথম আমাদের এই এলাকা থেকে আমাদের শ্রদ্ধেয় ধীরেন্দ্র ত্রিপুরা এক্স এমডিসির তাইনের প্রথম এই এলাকা হয়ে তাইনে এডিসি তথা কুমিল্লা কাউন্সিল ভবনের যে কথা বলার সুযোগ পেয়েছেন। তাই আজকের প্রায় 32 বছরের পরে এই এলাকা থেকে আরও একবার ভারতীয় জনতা পার্টির হয়ে আমাদের কাউন্সিল ভবনে কথা বলার যে সুযোগ, এই সুযোগটাকে যাতে আমাদের রৈসাবাড়ির বাসীর সকল যে জাতি জনজাতি, আমার মা বাবা সকল আত্মীয় স্বজন, তারা সবাই আমাকে এই আগামী যে 12 তারিখ নির্বাচনের সময় পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি সকলের কাছে আশীর্বাদ নিয়েছি। চাকুরি অনিয়মিতকরণ সহ 10 দফা দাবিতে সিপাহীজলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করল সিপাহীজলা জেলায় কর্মরত 290 জন এসপিও জওয়ানের পরিবার। শুক্রবার সকালে তারা ডেপুটেশন প্রদান করতে যায়, কিন্তু পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার না থাকায় তারা ডেপুটেশন প্রদান করে পুলিশ আধিকারিক কেশব হরি জামাতিয়ার কাছে। এসপিও প্রেমীর পক্ষ থেকে আমরা আইছি, আমরা যে হাজবেন্ডরা আমরা এসপিও চাকরি করে বিগত 25 বছর ধরে আমরা চাকরি করতে আছে, যে বেতন পাই এই বেতনে আমরা কোনো সংসার চলে না। এটা একটা সাধারণ বেতন, এই বেতনে আমরা ছেলে মেয়ের পড়াশোনা করাতে পারি না, আমরা ভালো খাবার খাইতে পারি না, এরপরে আমরা রোগ হলে আমরা ডাক্তার দেখাইতে পারি না, এরপরে এইসব বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আজকে সিপাহীজলা এসপির কাছে আমরা একটা আবেদন জানাইতে আছি। আমরা 10 দফা দাবি নিয়ে আজকে আইছি যে এসপিওদের চাকরি নিয়মিত করতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের এনপিএসসি স্কিম চালু করতে হবে, চাকরিরত অবস্থায় কোনো এসপিও মারা গেলে পূর্ণ বেনিফিট দিতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের ড্রেস অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের রেশন অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের রাইফেল অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের মেডিকেল অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের 13 মাসের বেতন প্রদান করতে হবে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এর CII নর্থ ইস্ট রাবার কনক্লেভ অ্যান্ড এক্সপোজিশন 2026 অনুষ্ঠিত হলো শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে। এই কনক্লেভটি রাবার ক্ষেত্রের মূল অংশীদারদের, যাদের মধ্যে রয়েছে নীতি নির্ধারক, শিল্পপতি, বিশেষজ্ঞ এবং উদ্যোক্তারা, যাদের এক ছাতার তলায় সমবেত করবে। উত্তর পূর্বাঞ্চলে রাবার শিল্পের সুযোগ, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের রূপরেখা নিয়ে আলোচনা হয় এদিন। বেশ কিছু তথ্য সমৃদ্ধ অধিবেশন, প্রদর্শনী এবং মত বিনিময় করা হয় এদিন সকলের মধ্যে, যেখানে রাবার ইকোসিস্টেমের টেকসই প্রবৃদ্ধি, বিনিয়োগের সম্ভাবনা এবং মূল্য সংযোগের বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। I am attending Northeast Rubber Conclave organized by the CII. It is very important this particular conclave because we are expanding heavily the rubber in the Northeast. So once the latex starts coming, latex means the sheets, then if you are not able to make the value-added products, the consuming industry is not involved, then the benefit to the northeastern states will be minimum. So the many consuming industry has to come. Many consuming industries are possible. For example, yesterday I have inaugurated one rubber band unit in Watilong, RPS. So like that, small products apart from tire, around 40,000 number of rubber products can be made out of rubber. So many small products the MSMEs can cater. So the advantage is that whatever the natural rubber produced in the northeastern states, including Tripura, the benefit by way of value addition can be extended to this within the state itself. That is very crucial. So I hope this conclave will be very much helpful to reach, to make awareness among the MSME sector. আগামী 19 এপ্রিল থেকে ছত্তিশগড়ের নারায়ণপুর অনুষ্ঠিত হবে স্বামী বিবেকানন্দ জাতীয় অনূর্ধ্ব 20 ফুটবলের আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে রাজ্য
ফুটবল সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে দুদিন ব্যাপী প্রস্তুতি শিবিরে প্রথম দিনে সারা রাজ্য থেকে 130 জন ফুটবলার অংশ নেন। শুক্রবারে অংশ নেন আরও 15 জন ফুটবলার। মোট 145 জন ফুটবলার থেকে বাছাই করে 35 জন ফুটবলারকে নির্বাচিত করা হবে। পরবর্তী সময় এই 35 জন ফুটবলারকে নিয়ে 15 দিনের ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে বলে জানান TFA এর প্লেয়ার সিলেকশন কমিটির টেকনিক্যাল কোঅর্ডিনেটর দীনেশ প্রধান। আমি বিবেকানন্দ আন্ডার-20 ন্যাশনালের জন্য আমরা ট্রায়াল করছি। ট্রায়াল আমাদের 26, 27 দুই দিন ডেট দিয়েছিলাম। কালকে আমাদের ট্রায়াল হয়েছে। টোটাল 130 জন মতো এসেছিল, তার থেকে আমরা 35 জনকে রেখেছি। আর আজকে কিছু নতুন এসছে, এখনও আসছে। এদের থেকে আমরা যেটা ভালো সেটা নিয়ে আমরা টোটাল 35-40 জন দেখব এবং তারপরে আমরা ফাইনালি টোটাল 30 জনকে রাখবো। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন সান্ধন টিভির পর্দায়। নমস্কার।